দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিকা। শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, রাজ্যে শাসক দলের অর্থাৎ সবুজ ঝড় কার্যত লোকসভা নির্বাচনে শাসক দলের তরফে 29টি আসনে জয়ী হয়েছেন রাজ্যের শাসক শিবির। আজ কালীঘাটে মেগা বৈঠক, জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের মধ্যে দিয়েই 26-এর রণনীতি তৈরি করে নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয়ী সাংসদদের ঠিক কি বার্তা দেন সেদিকে যেরকম নজর থাকছে, অন্যদিকে যে সমস্ত আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল ভালো ফল করলেও সেই সমস্ত আসনগুলোতে লোকসভা নির্বাচনে অনেকটাই পিছিয়ে গিয়েছে এবং কেন পিছিয়ে গিয়েছে সেই সমস্ত বিষয় বিশ্লেষণ এবং সাংসদদের বিশেষভাবে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো এবং সেই জায়গা থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সাংসদরা একে একে আসতে শুরু করেছেন, সেই ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। অন্যদিকে আজকের যে বৈঠক, সেই বৈঠক যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ এই বৈঠকে আগামী যে জুলাই রয়েছে অর্থাৎ 21শে জুলাইয়ের যে প্রস্তুতি, সেই নিয়েও যেরকম একটা আলোচনা হবে এই বৈঠকে, অন্যদিকে 26-এর রণনীতি নিয়েও কিন্তু এই বৈঠকে বিশেষভাবে পর্যালোচনা হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে একে একে সাংসদরা যেরকম আসতে শুরু করেছেন, বৈঠকের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে এই বৈঠক। জয়ী সাংসদদের ঠিক কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই কিন্তু নজর রয়েছে। এই বৈঠকে 29 জন সাংসদ ছাড়াও থাকবেন জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্ব, তারা যেরকম থাকবেন এবং যে যে জায়গায় কার্যত যেমনটা আপনাদের বলছিলাম যে 2021-এর যে বিধানসভা নির্বাচন সেখানে যে সমস্ত আসনে ভালো ফল করেছিল, লোকসভা নির্বাচনে সেই সমস্ত আসনে অনেকটাই তৃণমূল পিছিয়ে পড়েছে। কেন পিছিয়ে পড়েছে সেই সমস্ত কারণ বিশ্লেষণ করা হবে এবং পর্যালোচনা করা হবে এই বৈঠকে, এবং যে যে জায়গায় দল হেরে গিয়েছে তার কারণও পর্যালোচনা করা হবে। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, দলীয় কোনো অন্তর্দ্বন্দ্ব, সেই সমস্ত বিষয় আজকের এই বৈঠকে আলোচনা করা হবে। এবং এর পাশাপাশি নবনির্বাচিত যারা সাংসদ রয়েছেন অর্থাৎ জয়ী সাংসদ, তাদের ভূমিকা কি হবে সেই বিষয়েও কিন্তু আলোচনা হবে। কালীঘাট থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকের যে এই বৈঠক অর্থাৎ আজকে নবনির্বাচিত জয়ী সাংসদদের নিয়ে যে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক এবং এই বৈঠকের মধ্যে দিয়ে 26-এর রণনীতিও ফিক্সড করা হবে? দেখো, ইতিমধ্যেই কিন্তু জয়িতা বৈঠক শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতৃত্বরা প্রবেশ করেছেন। যে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারাও যেমন এসেছেন, যে 29 জন জয়লাভ করেছেন তারা তো থাকবেনই, তাদেরই বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে প্রায় 42 জন সাংসদ। সেই 42 জন সাংসদের আগামী লোকসভা যে অধিবেশন হবে বা রাজ্যসভার অধিবেশন হবে, দলের কি ভূমিকা হবে তা নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আলোকপাত করবেন। অন্যদিকে বেশ কয়েকটি লোকসভাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্ঘাতের অভিযোগ কিন্তু তাই প্রার্থীরা করেছেন, যারা পরাজিত হয়েছেন তাদের নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। মূলত দুটি জেলা, পূর্ব মেদিনীপুর এবং মালদা, এই দুটি জেলায় তৃণমূল কংগ্রেসের ফল সবচেয়ে খারাপ হয়েছে। সেই দুইটি জেলাতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন, এমনকি সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন করতে পারেন। আজকে বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস রয়েছে, সেই দলের কি ভূমিকা হবে তাও যেমন কথাবার্তা তৃণমূল নেত্রী বলবেন, তেমনি কিন্তু যে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন আছে সেই 24-এর মানে অর্থাৎ আজ থেকেই তার প্রস্তুতি তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। অর্থাৎ যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে সেই জায়গাতে মানুষকে কিভাবে তাদের পক্ষে আনা যায় তা নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী বার্তা দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেগা বৈঠক। ইতিমধ্যে সেই বৈঠক শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, জেলা সভাপতিরা রয়েছেন। এই বৈঠক থেকে তৃণমূল নেত্রী কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। জয়িতা, একদমই, এবং সেই জায়গায় বৈঠক থেকে ঠিক কি কি বিষয় উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন কালীঘাট থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ কালীঘাটে মেগা বৈঠক, ইতিমধ্যেই যারা সাংসদ অর্থাৎ নবনির্বাচিত জয়ী যারা সাংসদ তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এই বৈঠকের মধ্যে দিয়ে 26-এর যে রণনীতি, সেই রণনীতির রণকৌশলও কিন্তু পর্যালোচনা করা হবে আজকের এই বৈঠক। অন্যদিকে
দিল্লিতে ইন্ডিয়া জোট, সেই জোটের সঙ্গেও যে পরবর্তীতে যে বৈঠক হবে এবং পরবর্তীতে সেখানের রোডম্যাপ কি হবে সেই আলোচনাও কিন্তু আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে তুলে ধরা হবে। অন্যদিকে যে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে সেই সমস্ত আসনেও ত্রুটি বিচ্যুতি এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসবে। আর এবার যে খবরে নজর রাখবো, শুটিং চলাকালীন বচসায় জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। নিউ টাউনে রেস্তোরাঁর মালিককে মারধর সোহমের। বিধায়কের গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা, হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করে টেকনোসিটি থানার পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। যে ছবি, যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন বিধায়ক অর্থাৎ চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী রীতিমতো মারমুখী এবং যে অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রেস্তোরাঁর যে মালিক তার বচসা বাঁধে সোহম চক্রবর্তীর গাড়ি রাখা নিয়ে। অন্যদিকে আক্রান্ত তিনি কি অভিযোগ করছেন সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সেই বিষয়ে শোনাবো। পাশাপাশি পাল্টা ঠিক কি সাফাই দিচ্ছেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, শুনুন। সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি, তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করবো না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস, তুই বলেছিস। আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? শুটিং চলাকালীন বচসায় জড়ালেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী এবং যে রেস্তোরাঁতে শুটিং চলছিল সেখানেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁর মালিকের। যে অভিযোগ, রেস্তোরাঁর মালিকের গাড়ি রাখা নিয়ে বচসা বাঁধে এবং তারপরে সোহম চক্রবর্তী রীতিমতো তাকে মারমুখী ভূমিকায় দেখা যায়। সিসিটিভি ফুটেজ ঘটনার মুহূর্তের আপনাদের সামনে তুলে ধরছি এবং ওই রেস্তোরাঁর মালিক তিনি অভিযোগ করছেন যে চর ঘুষি লাথি মেরেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এবং যদিও সোহম চক্রবর্তী তিনি পাল্টা সাফাই দিয়েছেন যে তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালিগালাজ করাতেই হঠাৎ তার মাথা গরম হয়ে যায়, আর তার জন্যই তিনি রীতিমতো মারমুখী হয়ে পড়েন। এবং সিসিটিভি ফুটেজ অর্থাৎ ঘটনার সময়কার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুটিং চলাকালীন বচসায় জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। গতকাল শুক্রবার এই বিকেলে ঘটনার সূত্রপাত এবং সেই সময় যখন শুটিং চলছিল সেই সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে অর্থাৎ সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁর মালিকের গাড়ি রাখা নিয়ে। আর তারপরে রীতিমতো মারমুখী ভূমিকায় দেখা যায় সোহম চক্রবর্তীকে এবং পরবর্তীতে সোহম চক্রবর্তী তিনি বলেন তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করাতেই মাথা গরম হয়ে যায় এবং রেস্তোরাঁর মালিককে তিনি রীতিমতো হুঁশিয়ারিও দেন। নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। মারধরের কথা স্বীকার করেছেন সোহম, যদিও তার দাবি যে ওই রেস্তোরাঁর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে গালিগালাজ করার পরেই তার মাথা গরম হয়ে যায়। আরো একবার আপনাদের শোনাবো পাল্টা বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী ঠিক কি বলছেন। সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি, তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করবো না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস, তুই বলেছিস। আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সরাসরি যাব নিউ টাউন থেকে ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি?
নিউটাউন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, যে ঘটনা ঘটেছিল গতকাল সন্ধে এবং যেখানে অভিযোগ উঠে আসছে যে অভিনেতা সোহম চক্রবর্তী, তাকে রীতিমতো মারমুখী ভূমিকায় দেখা যাচ্ছে, কি সাফাই ঠিক কি ঘটনা হয়েছিল এবং কেনই বা সোহম চক্রবর্তীকে এভাবে দেখা যাচ্ছে? একেবারে আমি যে হোটেলটার সামনে আছি, নিউটাউন সাপুরজি এলাকার যে হোটেলের সামনে আছি, এখানে ঠিক এই জায়গাটায় পার্কিংটা নিয়েই সমস্যা হয়, যেখানে অভিনেতা সোহম চক্রবর্তী সেখানে চুরি হচ্ছিল এবং এই রেস্তোরাঁর সামনে তার গাড়ি পার্কিং করা ছিল এবং হোটেল কর্তৃপক্ষ থেকে বলা হয় যে গাড়িটা অন্য জায়গায় রাখছে, কারণ অন্য কাস্টমারদের সমস্যা হচ্ছে, যার কারণে গাড়িটা অন্য জায়গায় রাখতে বলা হয়েছিল। কিন্তু সোহম চক্রবর্তী যে সিকিউরিটি বা দেহরক্ষী যারা আছে তারা যেটা দাবি করছে, সেখানে বলার পরে কিন্তু তাদেরকে গাড়ি বলা হয় যে সোহমের যে সিকিউরিটি ছিল তাদেরকে তারা যে বলা হয় যে এমএলএর গাড়ি এবং যেখানে শুটিং ছিল যার কারণে গাড়িটা রাখা হয়েছে। কিন্তু তারপরেই হোটেল কর্তৃপক্ষ তাদেরকে সত্যি বাধ্য করে এবং গালাগালি করা হয় বলে হোটেল কর্তৃপক্ষ গালাগালি বন্ধ করে সিকিউরিটিদেরকে। তারপরে কিন্তু সিকিউরিটি এবং হোটেল কর্তৃপক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। তারপরে কিন্তু সিকিউরিটিরা তারা হোটেল কর্তৃপক্ষের লোকজনকে মারধর করে এবং ওপরে শুটিং করছিল সোহম চক্রবর্তী, সেখান থেকে নেমে এসে হোটেল কর্তৃপক্ষ, ম্যানেজার এবং হোটেলের যে মালিক আছে তাকেও মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে দেখাও যাচ্ছে যে হোটেলের যে সমস্ত স্টাফ ছিল তাদেরকে মারধর করা হয় এবং সোহম যেটা দাবি করছে যে অভিষেক ব্যানার্জি এবং তার নামে গালাগালি করছিল, যার কারণে কিন্তু মারধর করা হয়েছে। তবে রাতেই কিন্তু খবর পাওয়ার পর রাতেই টেকনোলজি থানার পুলিশ এখানেই চলে আসে, আসার পরে হোটেলের মালিক এবং যে ম্যানেজার আছে তাদেরকে আটক করে থানাতে নিয়ে যায়। তারপরে থানাতেই কিন্তু মুচলেখা দিয়ে এখানে দেওয়া হয় যে তাদের কোনো অভিযোগ নেই। সোহম যে তাদেরকে যে মারধর করে সে বিষয়ে তারা কোনো অভিযোগ নেই, তাদের অভিযোগ ছাড়াই তারা নিউজ লেখা দিয়ে চলে আসে। তারপরে কিন্তু টেকনোলজি থানার পুলিশ তারা আবার এই হোটেলে আসে এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করে দেয়। তবে সোহম আজকে আবার নতুন করে যেটা দাবি করছে যে কালকে রাগের বছরতে যেটা করেছে সেটা অত্যন্ত রাগ কন্ট্রোল করা উচিত ছিল। পাশাপাশি তিনি এটাও জানাচ্ছেন যে ভেতরে যে সিসিটিভিটা দেখানো হয়েছে সেটাও দেখানোর দরকার ছিল, পাশাপাশি বাইরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাও দেখানোর কিন্তু অনুরোধ জানাচ্ছেন। অর্থাৎ বাইরে যে ঘটনা ঘটেছিল সেই সিসিটিভি ফুটেজটাও সোহম কিন্তু দেখানোর জন্য বলছে। তবে তিনি অনুতপ্ত যে কালকে যে ঘটনা হলো তার জন্য তার রাগটা আরও কন্ট্রোল করা উচিত ছিল, সেটা এখন অনুতপ্ত হচ্ছে সোহম। একদমই ধন্যবাদ জানাবো। জাহাঙ্গীর ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউটাউন থেকে। শুটিং চলাকালীন গতকাল যে ঘটনা ঘটে, অভিনেতা সোহম চক্রবর্তী তাকে একেবারে মারমুখী ভূমিকায় দেখা যায়, রেস্তোরাঁর মালিককে মারধর করেন, এমনটাই অভিযোগ রেস্তোরাঁর মালিকের। কি বলছেন অভিনেতা সোহম চক্রবর্তী, শুনুন। এটা তো ভেতরে, যেখানে অলরেডি আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল, যেটা হয়তো বিং আ রেসপন্সিবল সিটিজেন আমার রাখা উচিত ছিল নিজেকে কন্ট্রোলে, অনেকটা আরও সমঝে কথা বলা উচিত ছিল। বাট এমন কিছু বাইরেটা ঘটেছে, আমি অনুরোধ করব যদি আপনারা সেখানে গিয়ে বাইরের সিসিটিভি ফুটেজটা বাইর করতে পারেন তাহলে অনেকটা আপনাদের কাছেও ক্লিয়ার হবে এবং যারা দর্শকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। তো কিছু তো একটা হওয়ার জন্য তার আগের ইনস্টিগেশন একটা দরকার পড়ে, আমি ইনস্টিগেট হয়ে পড়েছিলাম, সেটা ভুল, ক্ষমাপ্রার্থী, হয়তো নিজেকে অনেকটা কন্ট্রোল রাখা উচিত ছিল। কিন্তু যেভাবে ওই হোটেলের মালিক পক্ষ এবং স্টাফরা প্রথম থেকেই ব্যবহার করছে, তুই গাড়ি দিয়ে শুরু করেছে, গাড়ি সরানো দিয়ে, একটা গাড়ি তো সরানোই যায়, তাতে কী আছে, গাড়ি তো সরানো ছিল। ইনফ্যাক্ট কখনোই আমরা এমন একটা গাড়ি রাখা হবে না যেটা আমার জন্য তার কোনো রকমভাবে ক্ষতি হবে বা যাতায়াতে ক্ষতি হবে। প্লাস উনি বলছেন যে কোনো রকম পারমিশন নেই শুটিং এগুলো, যেটুকু আমি শুনলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে এতগুলো মানুষ, কম করে আমরা প্রায় 70-80 জন রয়েছি, ওপরে গিয়ে আমরা শ্যুট করছি, অ্যাক্টর থেকে শুরু করে আমাদের টেকনিশিয়ান সবাই, তো সেখানে ওনারদের পারমিশন ছাড়া আমরা কি করে শ্যুট করবো? তো সুতরাং সেখানে তো অবশ্যই পারমিশন ছিল। তারপর আমাদের যিনি লিডার তার নাম নেন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেন, সেখানে আমি বললাম যে এখানে ওনার নামটা আসছে কেন। তখন আমি বুঝতে পারি যে না, এবার সত্যি আমি মাথাটা গরম হয়ে গেছিলো, আমি রিয়াক্ট করে ফেলি এবং সেই রিয়াকশনটা অবশ্যই ভুল ছিল, আমি তার জন্য আবারও ক্ষমা চাইছি। 4টে চারদিকে সময় এখন একটা বিরতির, ফিরছি অন্যান্য খবর নিয়ে বিরতির পর, সঙ্গে থাকুন। জয়ী প্রার্থীদের মধ্যে অনেকেরই সম্পত্তির পরিমাণ 1 কোটির বেশি। আসানসোলের জয়ী প্রার্থীর সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্পত্তি 210 কোটি টাকারও বেশি। দার্জিলিংয়ের বিজেপির জয়ী প্রার্থী রাজু বিস্তার সম্পত্তি প্রায় 47 কোটি। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের 42 জন যে জয়ী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে 90% জয়ী প্রার্থীর সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকা বা তারও বেশি, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। কেননা তারা যখন প্রতিদ্বন্দ্বিতা করেন তখন যে হলফনামা জমা দেন, যে এফিডেভিট নির্বাচন কমিশনে জমা দেন, তাতে কিন্তু তাদের সম্পত্তির যে পরিমাণ, সেই সম্পত্তির পরিমাণ অর্থাৎ টোটাল অ্যাসেট ভ্যালু,
সেটাকে সেখানে কিন্তু তাদেরকে উল্লেখ করতে হয়। এবং সেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি সম্পদের অধিকারী আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি তার সম্পত্তির পরিমাণ যেটা উল্লেখ করেছেন তার এফিডেভিটে, সেটা হলো 210 কোটি টাকারও বেশি সম্পত্তি। এবং অন্যদিকে আমরা যদি দেখি যে তাহলে বিজেপির দার্জিলিং লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী রাজু বিস্তা, তার সম্পত্তির পরিমাণও কিন্তু 47 কোটি টাকার বেশি। বিজেপির মধ্যে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী জয়ী প্রার্থীদের মধ্যে, এমনটাই কিন্তু যে তাদের যে হলফনামা রয়েছে, তাদের যে এফিডেভিট রয়েছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে, সেখান থেকেই কিন্তু এই তথ্য উঠে এসেছে। সঙ্গে থাকো সত্য সুন্দর। লোকসভা ভোটে রাজ্যের 22 জন জয়ী প্রার্থীদের অনেকেরই সম্পত্তি কোটি টাকারও বেশি। আসানসোলের জয়ী প্রার্থীর সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা কেন্দ্রের সম্পত্তির 210 কোটি টাকারও বেশি। দার্জিলিংয়ের বিজেপির জয়ী প্রার্থী রাজু বিস্তার সম্পত্তি প্রায় 47 কোটি টাকা, এমনটাই তথ্য সামনে এসেছে। পাশাপাশি যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটে রাজ্যের 22 জন জয়ী প্রার্থীর বিরুদ্ধে মামলা। 42 জনের মধ্যে 22 জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্য সুন্দর, তৃণমূল বিজেপি যারা প্রার্থী জয়ী হয়েছেন, কাদের কাদের বিরুদ্ধে মামলা, কতজনের বিরুদ্ধে মামলা, কি জানা যাচ্ছে? দেখা একই রকম ভাবে যে রাজ্যের 42 জন যে জয়ী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে 22 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেই ফৌজদারি মামলা যে 22 জনের মধ্যে রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রয়েছেন 13 জন এবং বিজেপির জয়ী প্রার্থী রয়েছেন 9 জন। অর্থাৎ এটাও কিন্তু তাদের যে হলফনামা, সেই হলফনামাতে তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে তাহলে তা সবিস্তারে উল্লেখ করতে হয়। সেই তথ্য মারফত যেটা উঠে আসছে, বিজেপির যারা জয়ী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে, 23টি ফৌজদারি মামলা রয়েছে। সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে 16টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া বিজেপির জয়ী প্রার্থী সৌমিত্র খা, তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে ফৌজদারি। শুভেন্দু অধিকারীর ভাই কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী, তার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। খগেন মুর্মু মালদা উত্তরে তিনি থেকে জয়ী হয়েছে বিজেপি, তার বিরুদ্ধে 7টি রয়েছে। মনোজ সিংহা, তার বিরুদ্ধে 6টি। জ্যোতির্ময় সিং মাহাতো, তার বিরুদ্ধে 3টি। রাজু বিস্তা দার্জিলিং এর লোকসভা কেন্দ্রের বিজেপি জয়ী প্রার্থী, তার বিরুদ্ধে 2টি এবং জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি জয়ী প্রার্থী, তার বিরুদ্ধে 4টি এই ধরনের ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ এরকম 13 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাবে। ধন্যবাদ সত্য সুন্দর। বিস্ফোরক মন্তব্যের পর এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের। ওল্ড ইজ গোল্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলীপ ঘোষের। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দিলীপ ঘোষের পরাজয়ের পরেই দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দেন তিনি। দিলীপের পোস্টে এবার আদি নব্য দ্বন্দ্ব আরও সামনে এলো। বর্ধমান দুর্গাপুর পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ, পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হন এবং তারপর থেকে দলের একাংশের বিরুদ্ধে, অর্থাৎ নিজের দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন এবং যেখানে তিনি এর আগেও মন্তব্য করেছিলেন যে তাকে প্ল্যানিং করেই মেদিনীপুর আসন থেকে সরানো হয়েছিল, দলের একাংশের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাকে এবং আজ তার ইঙ্গিতপূর্ণ পোস্ট। দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। আজ বসিরহাটে গিয়ে যে মন্তব্য তার, যখন দলে বিপর্যয় হয় পিছনের দিকে তাকাতে হয়, বসিরহাটেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। দলের একাংশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ বসিরহাট সড়কনগরে দিলীপের। এবং কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব। একটা ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা, যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার হয়? শান্তি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ, সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কোন পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের এহেন মন্তব্য? কারণ আমরা দেখছি যে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দলের বিরুদ্ধে বারবার তিনি সোচ্চার হচ্ছেন।
একেবারে দলের যে বর্তমান যে 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে 18টা থেকে সিট কমে 12টা এসে দাঁড়িয়েছে, অর্থাৎ দলের বিপর্যয়ের কথা বারবার তিনি মনে করিয়ে দিচ্ছেন, কখনো বিভিন্ন ফেসবুকে, কখনো বিভিন্ন কথা বলে। আজকে যেটা হয়েছে যে স্বরূপনগরের যে ভারত বাংলাদেশ সীমান্তে একটি জায়গায় আসে, এখানে এসে তিনি মৎস্য শিকার করেন, বিভিন্ন মাছ তুলতে গিয়ে তিনি বলেন যে যেভাবে দলের বিপর্যয় হয়েছে, জলের সাংগঠনিক অভাব রয়েছে, দলের তলার লেভেলে অর্থাৎ তলায় যে সংগঠনের দক্ষ সংগঠনের অভাব রয়েছে, যার কারণে দলের এই বিপর্যয় নেমে এসেছে। তার একটাই কারণ, দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে তিনি ঘুরিয়ে বলেছেন একাংশ যে নেতা রয়েছে যাদের উপর নির্বাচনের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কিন্তু তারা ঠিকমতো পালন করেনি। পাশাপাশি পুরোনোদের সামনে। ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজেপির বিষয়ে কিছু বলবো না, তবে আমরাও বলছি ওল্ড ইজ গোল্ড। দিলীপের পোস্টের পরিপ্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড। এটা তো বিজেপির ব্যাপার, রোজ তো আমি দিলীপদের ব্যাপারে বলবো না, কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা ঠিক। আপনাদের শোনালাম ফিরহাদ হাকিম, তিনি দিলীপ ঘোষের পোস্টের পরিপ্রেক্ষিতে ঠিক কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এবং যেমনটা তিনি বলেছেন যে বিজেপির বিষয়ে কিছু বলবো না, এমনটাই মন্তব্য করেছেন তিনি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, ফিরহাদ হাকিমের যে মন্তব্য তিনি ঠিক কি স্পষ্ট করলেন? দেখো, তুমি জানো যে আজকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা আমাদের যিনি দুর্গাপুর বর্ধমান পার্লামেন্ট কনস্টিটিউশন থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ, তিনি আজকে একটা মন্তব্য করেছেন যে তিনি গত কয়েকদিন ধরে বেশ কিছু নেগেটিভ মন্তব্য করছেন, আজও তার ব্যতিক্রম হয়নি। তিনি বলেছেন ওল্ড ইজ গোল্ড। অতএব তিনি এই ওল্ড ইজ গোল্ডের মধ্যে দিয়ে তার যে ব্যাখ্যা যা বোঝাতে চেয়েছেন, বর্তমান প্রজন্মের যে সমস্ত নেতৃবৃন্দের উদ্দেশ্যে যে বার্তা দিতে চেয়েছেন, সেই বার্তাকে সমর্থন করলেন কার্যত রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন যে দিলীপ দা যা বলেছেন যথার্থই বলেছেন, এবং যেহেতু এটা বিজেপির অন্দরের বিষয়, অন্য একটি রাজনৈতিক দলের বিষয়, তাই আমরা মন্তব্য সেই অর্থে করতে চাই না রাজনৈতিকভাবে। কিন্তু কার্যত দিলীপ ঘোষের মন্তব্যের পাশে দাঁড়িয়ে খানিকটা যেন মনে হচ্ছে কোথাও গিয়ে যে ওই মানে আগুনে ঘি ছেটানোর মতো বিষয়টা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার কারণ হচ্ছে যে যেখানে তিনি বুঝতে পারছেন বা রাজ্যের মানুষ যেখানে দেখতে পাচ্ছে যে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব, একটা কলহের সৃষ্টি হয়েছে নব্য বিজেপি ভার্সেস পুরাতন বিজেপি নেতৃবৃন্দের মধ্যে, সেই জায়গাটাতে কোথাও গিয়ে একটা ইন্ধন জোগালেন এবং কার্যত বিজেপির এই দিলীপ ঘোষকে সমর্থনের মাধ্যমে এই মানে কিছুটা বিতাহুতি দিলেন, এবং তাতে কিন্তু আগামী দিনে এই রাজ্যে বিজেপির অন্তর্কলহ যে বাড়বে বই কমবে না, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ দুর্গাদাস। অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কৃষ্ণনগরে হার নিয়ে বিস্ফোরক অমৃতা রায়। দলের বিরুদ্ধে মুখ খুললেন পরাজিত বিজেপি প্রার্থী। আমাকে জবরদস্তি করে রাজনীতিতে আনা হয়েছে, এখানে লবিবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আমার নিজেকে বন্দী মনে হতো, গোষ্ঠীদ্বন্দ্ব দলটাকে শেষ করে দিচ্ছে। ভোটের জন্য প্রচুর টাকা এসেছিল, আমায় কিছু জানানো হয়নি। নিজেদের মতো করে খরচ করছে ওরা, নিজেকে অপমানিত বোধ করছে, এমনটাই মন্তব্য করেছেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী। তবে এই মন্তব্য নতুন নয়। আমরা দেখলাম যে দিলীপ ঘোষ, অনুপম হাজরা, একের পর এক বিজেপি নেতৃত্ব তারা যেমনটা বিজেপির বিরুদ্ধে অর্থাৎ দলের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। অমৃতা রায় তিনি ঠিক কি বিস্ফোরক মন্তব্য করেছেন, শুনুন। ভালোই ছিল, যেটা মানে ক্রমশ প্রকাশ্য যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। মানে আমি যদি কোথাও যাই, হয়তো আমি জানি না যে তারা এদের মানে এদিক এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। হয়তো সে তাদের ডাকে ওদিকে গেলাম, তখন এই পার্টি বললো আমাদের জিজ্ঞেস করে কেন গেলেন না। তো আমার একটু কিরম
মানে বন্দি বন্দি। আর একটা জিনিস হতো যেটা আমার মানে ভালো লাগতো না, যে ওরা নিজেদের মধ্যেই ডিসিশন নিত, আমাকে কিন্তু কনসাল্ট করতো না। তবে হ্যাঁ, আমায় ঘরে থাকলে আমি থাকতে পারতাম, সেটাই। কিন্তু আমাকে যে ইনক্লুড করা বা কিছু সেটা হতো না, নিজেদের মধ্যেই ওরা ঠিক করতো। আর যেহেতু আমি এত জানি না, নিশ্চয়ই আমি সেইভাবে কমেন্ট করতেও পারতাম না। আর একটা হচ্ছে যে যেটা আমার খুবই মানে বিরক্তিকর লাগতো, যে শেডিউল যেটা হতো প্রচারের জন্যে, সেটা কিন্তু আমাকে না জিজ্ঞেস করেই হতো। হয়তো আপনারা অনেক সময় আমায় ফোন করেছেন যে কখন দেখা করব, আমি কিন্তু বলতে পারিনি, আমি বলেছি শেডিউল দেখে বলবো, তাই না? তো সেরকম শেডিউলটাও খুব আনপ্ল্যান্ড ওয়েতে হতো। তো সেখানে মানে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানো কিছুতেই যেত না, সেখানে 3-4 ঘন্টা লেট হয়ে যেত। তো ওরাও একটু মানে কর্মীরাও একটু ক্ষেপে যেত যে এত লোক ছিল, এখন আমি আবার কোথায় লোক জোগাড় করবো, মানে এরম করে অনেকবার আমরা কিন্তু ফেরতও চলে এসেছি। গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে, একটা আমার অবজারভেশন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখানে কোনো পরিকল্পিতভাবে কিছু হয় না, মানে সংগঠনের খুব মানে ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে। সেখানে কিছু বলার নেই, এখানে যদি সেরকমভাবে সংগঠন না থাকে, এখানে কিন্তু আগামী দিন আরও মুশকিল হবে। কারণ আমি যা শুনলাম যে মানে ধরুন যদি পার্টির মধ্যে দ্বন্দ্ব থাকে, সাংগঠনিক অভাব থাকে এবং ডিসিপ্লিনের অভাব থাকে, একটা পার্টি চালানো খুব মুশকিল। কারণ আমাকে তো একটা ন্যাশনাল লেভেলে লড়তে হচ্ছে, তাই না? সেখানে এর সঙ্গে অভিমান, ওর সঙ্গে ওর দ্বন্দ্ব, ওর সঙ্গে তার ঝগড়া, এইসব করে হয় না। সেটা ইউ হ্যাভ টু বি প্রফেশনাল টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। অমৃতা রায়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি প্রতিক্রিয়া তার শোনাব। আসলে বলে না, ভগবান রামচন্দ্র আছেন, যারা রামকে নিয়ে রাজনীতি করেন তাদের গালে ঠাকুর মেরে দিয়ে কৃষ্ণ নজরে মানুষ। যে মহুয়া মৈত্র থেকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিল বিজেপি, কারণ মোদী অমিত শাহ তানাশাহী রাজনীতির বিরুদ্ধে ভয়েস ছিলেন মহুয়া মৈত্র। আদানির অন্যায় ভাবে তাকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিরুদ্ধে যাতে পার্লামেন্টে মুখ খুলতে না পারে, তার জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিলেন তারা। ভগবান রাম মহুয়া মৈত্রকে জিতিয়ে দিয়েছেন, আর মহুয়া মৈত্রকে যিনি বহিষ্কার করেছিলেন সেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সরকারকে হারিয়ে দিয়েছেন। এই জন্য আমরা বলি রাম কা নাম বদনাম না করো। যারা রামের নাম বদনাম করেছেন, ভগবান রাম তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা পরাজিত হওয়ার পর এখন গোষ্ঠী কোন্দল বেআব্রু হয়ে গিয়েছে। বিজেপি কামিনী কাঞ্চনের দল ছিল, আছে, আগামীতেও থাকবে। এই দলের বাংলায় রাজনৈতিক ভবিষ্যৎ ছিল। প্রত্যেক প্রার্থীকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসুনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। দলনেত্রীর হেরে যাওয়া প্রার্থীদেরও মনোবল চাঙ্গা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাও বিপক্ষকে কঠিন লড়াই দিয়েছেন। এনডিএ সরকার বেশি দিন টিকবে না, এমনটাই আজকের যে কালীঘাটে যে বৈঠক করেছেন দলীয় নেতৃত্বকে নিয়ে এবং মূলত জয়ী সাংসদ যারা, অর্থাৎ জয়ী প্রার্থী যারা, তাদেরকে নিয়ে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কালীঘাটে বেশ কিছুক্ষণ আগে, এবং সেই বৈঠকের যেরকম প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছিলাম, একে একে সাংসদরা তারা ঢুকছিলেন। এবং যে খবর এখনো পর্যন্ত উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম প্রত্যেক প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন, বিশেষ করে ইউসুফ পাঠান, আপনারা জানেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের জয়, এবং এই জয় অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর গড়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা থেকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমরা দেখেছিলাম যে 25 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে ইউসুফ পাঠান জয়ী হন, এবং পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবং জগদীশ চন্দ্র বসুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকের যে বৈঠক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি কি বিষয় মূলত আলোচনা হয়েছে, সূত্র মারফত কি জানতে পারছো?
দেখো, মিটিং প্রায় 35 মিনিট হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত সাংসদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি জয়লাভ করেছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বহরমপুর থেকে ইউসুফ পাঠান জয়লাভ করেছেন, তাকেও শুভেচ্ছা জানিয়েছেন। এবং অধীর করে তৃণমূল কংগ্রেস যে বড় ধাক্কা দিতে পেরেছে তার জন্য জেলা সভাপতি অপূর্ব সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন। এবং ইতিমধ্যেই বৈঠক প্রায় 35 মিনিট হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রে যে এনডিএ সরকার গঠন হয়েছে সেই সরকার কিন্তু অতি দ্রুত পড়ে যাবে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সমস্ত শরিক নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে তিনি টেলিফোনে কথা বলেছেন। তবে রাহুল গান্ধী এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা হয়নি, যদিও সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়েছে। তবে আজকের বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী আজকে দীর্ঘ নির্ণয় করে দেবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলা নিয়ে তৃণমূল নেতৃত্ব অত্যন্ত বিরক্ত, কারণ যেভাবে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। মালদাতে একটি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের শুধুমাত্র পটাশপুর বিধানসভা সেখানে ছাড়া কোথাও জয়লাভ করতে পারেননি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এসেছে। সেই জায়গাতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোকপাত করবেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 42 জন সাংসদ রয়েছে তাদের কি ভূমিকা হবে তা নিয়েও আলোচনা হবে। এছাড়াও লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কে দলনেতা হবে সে নিয়েও কিন্তু ইতিমধ্যেই চর্চা রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা যারা লোকসভায় দায়িত্বে রয়েছেন তাদের আবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাজ্যসভায় কিন্তু যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি এনডিএ সরকার বেশি দিন টিকবে না, ঠিক এই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেন? কোন জায়গা থেকে মুখ্যমন্ত্রী এই ধারণা বা কেন তিনি এমনটা মনে করলেন, এ বিষয়ে কি বলবেন? দেখো, এনডিএ জোটে যারা শরিক রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা রাজনীতিতে একেবারেই নেই। কারণ ইতিমধ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই শরিকদের নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। বিশেষ করে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং এছাড়াও তেলেগু দেশমের নেতা চন্দ্রবাবু নাইডু নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা রয়েছে। এদের নিয়ে কিন্তু সরকার গঠন করলেও সেই সরকার যে বেশি দিন চলবে না তা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সেই দিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বার্তা যে এনডিএ সরকার বেশি দিন চলবে না, সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে লোকসভা এবং রাজ্যসভাতে, সেই বার্তায় তৃণমূল নেত্রী দিচ্ছেন। এবং 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও দলের বেশ কিছু জায়গাতে যে দুর্বল অবস্থা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু তৃণমূল নেত্রী আজকে আলোকপাত করবেন। একদমই ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কালীঘাট থেকে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং যে বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন যে এনডিএ সরকার বেশি দিন টিকবে না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি যারা পরাজিত প্রার্থী তাদেরকেও মনোবল চাঙ্গা করতে তাদেরকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। চারদিকে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর যে গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা, রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা মূলত ভোট বাক্সে বিশেষভাবে প্রভাব পড়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেসের তরফে যে সিদ্ধান্ত এবং আজকের যে ওয়ার্কিং কমিটির বৈঠক সেখান থেকে যে সিদ্ধান্ত উঠে এসেছে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা করার প্রস্তাব, সেই প্রস্তাব পাশ করেছে কংগ্রেস এবং আজ এই বৈঠকের মধ্যে দিয়ে বিষয় তোলা হয়েছে। ভারত জোড়ো যাত্রা থেকেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা যেরকম সামনে এসেছে, পাশাপাশি ভোট বাক্সেও কিন্তু এর বিশেষ প্রভাব পড়েছে ভারত জোড়ো যাত্রায়। দিল্লি থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা দি। আমরা দেখেছি যে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে এবং এর একটা প্রভাব ভোট বাক্সে পড়েছে। সেই জায়গা থেকে রাহুল গান্ধীকে সামনে রেখে কি দল পরিচালনা করতে চায় কংগ্রেস?
দেখো প্রাক্তন যিনি এই দলের সভাপতিত্বের পদ সামলেছেন, অর্থাৎ জাতীয় কংগ্রেসের সভাপতিত্বের পদ সামলেছেন, এরপর ভারত জোড়ো যাত্রা তিনি করেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রাও তিনি করেছেন। তাই জনপ্রিয়তার নিরিখে রাহুল গান্ধীর যে অংশীদারিত্ব আজকের এই ফলাফলের উপর, সেটাকে কংগ্রেস নেতৃত্ব কোথাও গুরুত্ব বাড়তি আকারে দিতে চাইছেন। এবং সিডব্লিউসি বৈঠকের পরে সদস্যরা যেটা প্রত্যেকে প্রস্তাব করেছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা হোক লোকসভায়, সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। যদিও হ্যাঁ কি না তিনি এখনো পর্যন্ত সেই উত্তর জানাননি। আজকে সংসদ ভবনে বিকেলে যে বৈঠক রয়েছে তারপরে কি তিনি এই উত্তর সামনে রাখবেন, এটা যেমন একটা জানার বিষয়, ঠিক তেমনভাবে বৈঠকে প্রত্যেকে এটা চাইছেন যে শেয়ানে সেই টক্করটা বজায় থাকুক। রাহুল গান্ধী যার সাংসদ পদ কেড়ে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকারের এত উৎসাহ, সেই রাহুল গান্ধী রায়বেরেলি শুধু নয়, ওয়ায়নাড তার যে আগের আসন, সেখান থেকে বিপুল মার্জিনে জয়লাভ করেছেন। সেই দুই কেন্দ্রের জয়লাভের পর লোকসভায় বিরোধী দলনেতার আসনে তাকেই মানাবে, যেহেতু কংগ্রেস দ্বিতীয় সর্বোচ্চ দল এবং 99 যাদের আসন। কিন্তু সেখান থেকে একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধী নিজে কি চান। রাহুল গান্ধী কি সত্যি বিরোধী দলনেতার আসনে বসতে চান, নাকি দলে নিজের একটা দক্ষ সংগঠক হিসাবে আগামী পথে তিনি কাজ করবেন, যেরকমভাবে ভারত জোড়ো যাত্রা করেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন। তাই কংগ্রেস সূত্র থেকে এটাও এখনো পর্যন্ত জানা যেটা যাচ্ছে যে হয়তো রাহুল গান্ধী এই আসনে, অর্থাৎ বিরোধী দলনেতার আসনে বসবেন কিনা তার সিদ্ধান্ত তিনি আর কয়েকদিন পরেও হয়তো নিতে পারেন। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে সিডব্লিউসির বৈঠকে দুটো রেজলিউশন যা নেওয়া হয়েছে, তার মধ্যে শুরুতে কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ যখন সাংবাদিক বৈঠক করলেন, আপামর যে কংগ্রেসের কর্মী সমর্থক যারা এই নির্বাচনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে এবং কংগ্রেসের ফলাফলের জন্য যাদেরকে ধন্যবাদ করা হলো সাংবাদিক বৈঠকের শুরুতে, তাদেরকে কিন্তু একজোটভাবে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিতেই চলতে হবে। কোথাও প্রদেশে অর্থাৎ রাজ্য স্তরে একরকম আর জাতীয় স্তরে আরেক রকম, এই লড়াই কিন্তু আর নয়। ঐক্য বজায় রেখে যে সুর আমরা নির্বাচনের আগে শুনেছিলাম যে এটা লোকসভা নির্বাচনে এখানে জাতীয় ভিত্তিক লড়াই চলবে বিজেপিকে হারানোর জন্য। বিজেপিকে হারানো না গেলেও বিজেপিকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে টক্করে লড়াই কিন্তু দিতে পেরেছে ইন্ডিয়া জোট। তাই রাজ্য স্তরে একরকম আর জাতীয় স্তরে আরেক রকম, এই ছবি কিন্তু আর দেখা যাবে না। তাই কোথাও এটা যেমন বার্তা সেই প্রদেশ নেতৃত্বদেরও যারা রাজ্যে একরকম প্রচার চালিয়েছেন যে বিভিন্ন আঞ্চলিক দলের সাথে তারা ঐক্যবদ্ধ হতে পারবেন না বা জোটে আসতে পারবেন না, বিশেষত নাম না করে এই ইঙ্গিতটা কিন্তু আমাদের বাংলার জন্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জন্য কিন্তু একটা বার্তাবহ ইঙ্গিত। যে অধীর রঞ্জন চৌধুরী গতকাল মল্লিকার্জুন খার্গের ফোন পাওয়ার পর দিল্লিতে এই মিটিংয়ে যোগ দিয়েছেন এবং তিনি দিল্লিতে ওড়ার আগে অর্থাৎ বাংলার মাটিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক কথা অভিযোগ তিনি সামনে এনেছেন। কেন তার হার মূলত কংগ্রেসের ভরাডুবি শুধু নয়, একটি আসন পাওয়া শুধু নয়, অধীর রঞ্জন চৌধুরী কেন হেরে গেলেন সেটার দায় তৃণমূলের ওপর তিনি কিন্তু বর্তিয়েছেন। তাই কোথাও গিয়ে এই ক্ষোভটা দিল্লিতে এসে আবারও একটা এই জোটকে ত্বরান্বিত করতে পারে বা কোনো প্রভাব ফেলতে পারে কিনা, এই একটা সংশয় কিন্তু রয়েছে। একদমই সুচন্দ্রা, তুমি সঙ্গে থাকো। কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ তারা কি বলেছেন সাংবাদিক বৈঠকে, আপনাদের শোনাই। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. All the participants unanimously put up their views on this issue. Everybody was unanimous that Rahul ji should take leader of the opposition position in the Lok Sabha. Rahul ji is the best person to lead this campaign inside the parliament. This is what the CWC's view. कि कांग्रेस अध्यक्ष हर एक राज्य में जहां हमारा प्रदर्शन निराशाजनक रहा है,
एक समिति का गठन होगा और वो समिति जो नतीजे आए हैं अलग अलग राज्यों में जहां हमारे उम्मीदों से कम है उसकी पूरी तरीके से समीक्षा करेंगे और जल्द से जल्द कांग्रेस अध्यक्ष जी को अपनी रिपोर्ट पेश करेंगे। हाँ, उत्तर प्रदेशे धन्यवाद যাত্রার পরিকল্পনা কংগ্রেসের। লোকসভা নির্বাচন 2024-এ উত্তর প্রদেশে কংগ্রেসের উল্লেখযোগ্য সাফল্য এবং ইন্ডিয়া জোট তারা ভালো ফল করেছে। অযোধ্যায় রোড শো করতে পারেন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। 11 থেকে 15 জুন উত্তর প্রদেশের 403টি যে বিধানসভা কেন্দ্র সেখানে ধন্যবাদ যাত্রা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। অযোধ্যায় রোড শো করতে পারেন রাহুল গান্ধী, অখিলেশ কুমার যাদব। দিল্লি থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমাদি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ধন্যবাদ যাত্রার আয়োজন এবং উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কংগ্রেস উত্তর প্রদেশে এবং ইন্ডিয়া জোটের ঝুলিতেও ভালো আসন গিয়েছে, এই যে ধন্যবাদ যাত্রা কি কি পরিকল্পনা রয়েছে কংগ্রেসের তরফে? দেখো, আমি শুরুতেই যেটা বলছিলাম, ধন্যবাদ যাত্রার পরিকল্পনা নিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এটা তারা সামনে অবশ্যই রাখছে ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার যে বিপুল অংশ উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে গেছে। যদিও সেই যাত্রার সময় যখনই তাদেরকে প্রশ্ন করা হতো যে এটার সাথে সংসদীয় রাজনীতির সম্পর্ক কি, এটা কি নির্বাচনের জন্যই একটা কংগ্রেসের পদক্ষেপ, তারা কিন্তু বারংবার একে নির্বাচনের থেকে শতহস্তে দূর রাখতেন যে এটা শুধুমাত্র কংগ্রেসের। তারা যে 5 ন্যায়ের কথা বলতেন, যে আর্থিক ন্যায়, সামাজিক ন্যায়, কৃষক ন্যায়, মহিলাদের ন্যায় এবং সর্বোপরি সংবিধানকে বাঁচানোর জন্য যে লড়াই, সেই জন্য এই যাত্রা। কিন্তু এবার অর্থাৎ উত্তরপ্রদেশে এরকম একটা ফলাফলের পর, সমাজবাদী পার্টির একটা বিপুল জয়ের পর এবং কংগ্রেস সেখানে যে 6টি আসন পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তারা কিন্তু এই কথাটা মানুষের রায়, মানুষের জনাদেশকে মাথা পেতে নিয়েছে। যে অযোধ্যার কথা তুমি বললে, সেখানে সমাজবাদী দেশ কুমার তিনি বিপুল একটা মার্জিনে জয়যুক্ত হয়েছেন বিজেপি 5 বারের বিধায়ক, 2 বারের সাংসদ লাল্লু সিংকে হারিয়ে। তাই কোথাও সেই স্থলকে বেছে নেওয়া অযোধ্যার মাটিতে, সেখান থেকে ধন্যবাদ যাত্রা যদি হয়, এটা উত্তরপ্রদেশের মানুষের কাছে সেই বার্তা অন্তত পৌঁছাবে যে জোটবদ্ধভাবে লড়াই করার জন্য বিজেপিকে কিন্তু হারানো যেতে পারে। কারণ দেখো, নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ বারংবার বাংলায় যেভাবে তারা প্রচার চালিয়েছিলেন এখান থেকে একটা বিপুল মার্জিনে তারা জয় পাবেন। কেউ কিন্তু ধরেনি যে নির্ণায়ক যে রাজ্যগুলো ছিল বাংলা, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তাদেরকে ছাপিয়ে এরকম ভাবে একটা কড়া জবাব দিতে পারে। তাই সেখানে এই ধরনের ফলাফলের পর কংগ্রেস নিজেদের দীর্ঘদিনের আসন আমেঠি, সেখানে কেএল শর্মার জয়যুক্ত হওয়া, রায়বেরেলি বিপুল মার্জিনে সেখান থেকে রাহুল গান্ধী জিতে আসা এবং সমাজবাদী পার্টির সঙ্গে মানে একটা জোটবদ্ধভাবে যে জয়ের স্বাদ পেয়েছে নেতৃত্ব, তাকে কিন্তু বিজেপির নৈতিক হার হিসেবেই তারা উল্লেখ করতে চাইছেন সাধারণ মানুষের কাছে। তাই 11 থেকে 15-র মধ্যে এই যাত্রা ধন্যবাদ জ্ঞাপন করবেন তারা সেই দেশবাসীকে যারা বিশ্বাস রেখেছে যে কংগ্রেস বা ইন্ডিয়া জোট পারে গণতন্ত্রকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে। একদমই ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমাদি। সরাসরি ছিলেন নয়াদিল্লি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। 4টে 4 দিক এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।